ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমরা দেখো যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করার কথা ছিল। তোমরা আজকের ক্লাসে তোমাদেরকে সরাসরি একটি অঙ্ক করানোর কথা। যেহেতু তোমরা এখনো ক্লাসে জয়েন করোনি, তাই আমি তোমাদের একটি অঙ্ক সলভ করে তোমাদের ইউটিউবে এবং গ্রুপে শেয়ার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তোমাদের মধ্যে হয়তো একটা ভুল মেসেজ থাকতে পারে যে লকডাউনের কারণে ক্লাস হবে কি হবে না, সেজন্য হয়তো তোমরা ক্লাসে আসোনি। তো যেহেতু লকডাউন বা কলেজ বন্ধ থাকার কারণেই তো আমাদের অনলাইন ক্লাস নেওয়া হয়ে থাকে। সুতরাং লকডাউনের কারণে ক্লাস বন্ধ হলে অবশ্যই তোমাদেরকে কলেজের পক্ষ থেকে মেসেজ দেওয়া হতো। যেহেতু তোমরা এরকম কোনো নির্দেশনা বা এরকম কোনো নোটিশ পাওনি, সুতরাং তোমাদের বুঝতে হবে নোটিশ না পাওয়া পর্যন্ত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস চলবে। সুতরাং তোমরা ক্লাসগুলো যথাযথভাবে রুটিন অনুযায়ী ক্লাসে জয়েন করবে এবং ক্লাসগুলো করবে। তো এই কথা বলে আমি ক্লাসটা শুরু করছি। দেখো, এখানে তোমাদের সামনে একটা উদ্দীপক দেওয়া আছে। মূলত আমরা তৃতীয় অধ্যায়ের ব্যাংক সমন্বয় বিবরণী, যেটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অঙ্ক। তো ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে গত দুটি ক্লাসে এর মূল যে বিষয়গুলো, সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। এর মৌলিক বিষয়গুলো, বেসিক যে জিনিসগুলো তোমাদের জানা দরকার, সেগুলো আলোচনা করেছি। তোমরা জানো যে এখানে দুটি পক্ষ থাকে, একটি কারবার পক্ষ, আরেকটি হচ্ছে ব্যাংক। কারবারের ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো এই দুটি পক্ষের মধ্যে লিপিবদ্ধ করা হয়। কারবার তার ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো যোগদান বইয়ের মাধ্যমে ব্যাংক কলামে লিপিবদ্ধ করে রাখে। ঠিক তেমনি ওই একই লেনদেন ব্যাংক আমানতকারীর জন্য তার পাস বইয়ে এই লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখে। যেহেতু একই লেনদেন দুটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়, সেহেতু একটা নির্দিষ্ট তারিখে বা হিসাবকালের শেষে বা যখন আমানতকারী প্রয়োজন পড়ে, তখন নগদান বই এবং পাস বইয়ের ব্যাংক সংক্রান্ত যে তথ্য, অর্থাৎ ব্যাংকের যে উদ্বৃত্ত, এটি একই হওয়া উচিত, একই থাকা প্রয়োজন। বাট বাস্তবিক পক্ষে দুটি বইয়ের মধ্যে প্রায়শই কিছু গরমিল লক্ষ্য করা যায়। সেই গরমিলগুলো যে যে কারণে হয়ে থাকে, সেই কারণগুলো খুঁজে বের করে সে কারণগুলোর সাহায্যে আমরা দুইটা বইয়ের গরমিল মিলকরণের জন্য, দুইটা বইয়ের মধ্যে যে গরমিল রয়েছে, সেই গরমিলটাকে মিলকরণের জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। আর সেটা কিভাবে করা হবে সেটা আজকে তোমাদের সাথে একটা সরাসরি অঙ্কের মাধ্যমে আলোচনা করব। এবং তোমরা এটাও জানো যে ব্যাংক যে বইয়ে আমানতকারীর পক্ষে হিসাব রাখে সে বইয়ের নাম হচ্ছে পাস বই। আর কারবার যে বইয়ের মধ্যে ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে তার নাম হচ্ছে নগদান বই। তো দেখো, এখানে আমি একটা উদ্দীপক তোমাদের সামনে লিখেছি। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নওরিন ট্রেডার্সের হিসাব বই হতে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে। অর্থাৎ এই তথ্যগুলো হচ্ছে নওরিন ট্রেডার্সের, তার হিসাব বই থেকে নিয়েছি আমি। তো সেখান থেকে আমরা উদ্দীপকটা, তোমরা আগে তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, তোমরা একটু ভালো করে পড়ো উদ্দীপকটা।
এখানে উদ্দীপকে যে জিনিসটি বলা হয়েছে সেটা হচ্ছে যে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে, শব্দটা হবে তারিখে, এখানে যদিও ক এসছে, এটা হয়তো কম্পোজের সময় ভুল হয়েছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৬০,০০০ টাকা। এটা হচ্ছে নগদান বই অনুযায়ী, যেটা কারবারের হিসেবের বইয়ে, মানে কারবারের নগদান বই যেখানে লিপিবদ্ধ করা হয়েছে, সেখানে ব্যাংক জমার যে উদ্বৃত্ত দেওয়া আছে সেটা ছিল ৬০,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী, ব্যাংক বিবরণীর সাথে সেটা মিল ছিল না। কেন মিল ছিল না সেটা অনুসন্ধান করার পরে এই কারণগুলো, নিচের কারণগুলো বা গরমিলগুলো খুঁজে পাওয়া যায়। তো এই গরমিলগুলির সাহায্যে আমরা এখন এই দুইটা বইকে মিলকরণ করব। তো আমরা শুরু করব নগদান বই দিয়ে। যেহেতু এখানে নগদান বইয়ের উদ্বৃত্ত দেওয়া আছে, তাই নগদান বই দিয়ে কাজটা শুরু করব। তো তোমাদেরকে আমি বলছি, যখন আমরা যে বই দিয়ে কাজ শুরু করব, খেয়াল রাখতে হবে আমরা অপর একটা বইয়ের উদ্বৃত্তের সাথে এটাকে মিলাবো। তো যেহেতু নগদান বইয়ের উদ্বৃত্ত দিয়ে আমরা কাজটা শুরু করেছি, তখন তোমাকে খেয়াল করতে হবে যে এই গরমিলটা আমরা পেলাম, এই গরমিলের কারণে নগদান বইয়ের মধ্যে কি প্রভাব পড়বে। এই গরমিলের কারণে নগদান বইয়ের মধ্যে উদ্বৃত্তের পরিমাণ কি কম লেখা আছে নাকি বেশি লেখা আছে, উদ্বৃত্তের পরিমাণ কম দেখানো হয়েছে না বেশি দেখানো হয়েছে, এটা চিন্তা করতে হবে আগে। যদি এই গরমিলের কারণে উদ্বৃত্তের পরিমাণ নগদান বইয়ে কম দেখানো হয়ে থাকে, তাহলে এখন সেটা এই গরমিল দ্বারা এটাকে যোগ করে বাড়িয়ে দিব। আর যদি এই গরমিলের কারণে নগদান বইয়ের উদ্বৃত্ত বেশি দেখানো হয়ে থাকে, তাহলে আমরা এখন বিয়োগ করে সেটাকে কমিয়ে দেখাবো, মানে কমাই দিব। এটি হচ্ছে তোমার এখানে মূল কাজ। ব্যাংক সমানের বিবরণীর মূল কাজ হচ্ছে তুমি কোন বইয়ের উদ্বৃত্ত দিয়ে কাজ শুরু করেছো। যে বইয়ের উদ্বৃত্ত দিয়ে কাজ শুরু করেছো, তোমাকে খেয়াল রাখতে হবে যে যে গরমিলটা তোমার সামনে আসবে, যে এই গরমিলের কারণে এই বইয়ের উদ্বৃত্ত কম দেখানো আছে না বেশি দেখানো আছে। যদি কম দেখানো থাকে তাহলে বাড়াই দিব, আর যদি বেশি দেখানো থাকে তাহলে কমাই দিব। তাহলেই সর্বশেষ যে উদ্বৃত্ত বের হবে তা অপর বই, যে বইটা বাকি রয়েছে, অর্থাৎ আমরা শুরু করেছি নগদান বই দিয়ে, আর যে উদ্বৃত্তটা বের হবে সেটা বের হবে পাস বইয়ের উদ্বৃত্ত। তো এখানে দেখো কি কি গরমিল রয়েছে। প্রথম ১ নাম্বার গরমিল, ১৫,০০০ টাকার ২টি চেক প্রদেয় হিসাবকে ইস্যু করা হয়েছে। তোমরা জানো যে প্রদেয় হিসাব হচ্ছে যিনি আমার কাছে টাকা পাবেন, অর্থাৎ যার কাছ থেকে কারবার বাকিতে পণ্য ক্রয় করেছে, যার কাছ থেকে কারবার বাকিতে পণ্য ক্রয় করেছে সে হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। যেহেতু সে ১৫,০০০ টাকা পাবে, এই জন্য তাকে ১৫,০০০ টাকার ২টি চেক দেওয়া হয়েছে। চেক ইস্যু করা মানে হচ্ছে চেক দিয়ে দেওয়া, চেককে পরিশোধ করা, চেক দ্বারা কাউকে টাকা প্রদান করা, টাকা পরিশোধ করা, চেক দেওয়া বা চেক ইস্যু করা। চেক ইস্যু করা বলতে তোমাকে, তোমরা এটা বুঝবে যে আমরা আমরা পাওনাদারকে ২টি চেকের মাধ্যমে ১৫,০০০ টাকা পরিশোধ করেছি। এবং তোমরা এটাও জানো, যখন কাউকে টাকা পরিশোধ করা হয় চেকের মাধ্যমে, সেটা সঙ্গে সঙ্গেই নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংকের কলামে লিপিবদ্ধ করে রাখা হয় যে যে টাকা যেহেতু পরিশোধ করা হয়েছে, সুতরাং ব্যাংক জমার পরিমাণ হ্রাস পাবে, ব্যাংক জমার পরিমাণ হ্রাস পাবে। তো যেহেতু ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায়, সেজন্য আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করি। হ্যাঁ, এটা জাবেদা হচ্ছে এরকম যে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট লিখে আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংকের কলামে লিপিবদ্ধ করি। এতে করে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পায় বা এখানে কমায় দেখানো হয়েছে। তো এটা খেয়াল রাখো, তুমি যখনই কাউকে চেক দিবা, চেক যখন ইস্যু করা হয়, ইস্যুর যে তারিখ দেওয়া হয় চেকের মধ্যে, ওই তারিখ থেকে
একটা চেকের মেয়াদ থাকে 6 মাস। 6 মাসের মধ্যে ওই পাওনাদার সে যেকোনো ব্যাংক ওপেনিং ডেতে তার ইচ্ছামতো সে ব্যাংক থেকে টাকা উঠাইতে পারবে। সে সঙ্গে, সঙ্গে উঠাইতে পারবে বা সে তার ব্যস্ততার কারণে সে যদি মনে করে আমি ১ সপ্তাহ পরে, ১৫ দিন পরে, ২ দিন পরে উঠাবো সেটাও সে উঠাইতে পারবে। কারণ একটা চেকের মেয়াদ হচ্ছে ৬ মাস। তো আমরা তো চেকটা ইস্যু করার সাথে, সাথেই নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখে ব্যাংকের উদ্বৃত্তকে হ্রাস করে রেখেছি। কিন্তু ব্যাংক পাসবই থেকে ততক্ষণ এই টাকাটাকে কমাবে না আমানতকারী হিসাব থেকে, যতক্ষণ না পর্যন্ত ওই পাওনাদার ব্যাংক থেকে টাকাটা উঠাবে। অর্থাৎ আমরা নওরিন ট্রেডার্স যে চেকটা ইস্যু করেছে, নওরিন ট্রেডার্স যে চেকটা ইস্যু করেছে পাওনাদারকে, এখন পাওনাদারের কাজ হবে যে তার ব্যাংকের মাধ্যমে নওরিন ট্রেডার্স এর ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটাকে সংগ্রহ করে এই পাওনাদারের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নওরিন ট্রেডার্স এর অ্যাকাউন্ট থেকে টাকাটা উত্তোলন না করবে, টাকাটা উঠায় না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক নওরিন ট্রেডার্স এর হিসাবকে ডেবিট করবে না, টাকাটা কমাবে না। তো আমরা যদি এই যে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে যে হিসাবটা করতেছি, ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে যদি সে টাকাটাকে না উঠায়, না নিয়ে যায় উঠাইয়া, তাহলে নিঃসন্দেহে নরিন ট্রেডার্স এর পাস বইয়ের মধ্যে টাকাটা বেশি থাকবে। কারণ টাকাটা এখন উঠানো হয়নি। আর না উঠানোর কারণে কারবার কারবার নগদান বইয়ের ব্যাংকের কলামে যে টাকাটা কমিয়ে রেখেছে, যেহেতু পাস বই এখনো ডেবিট করা হয় নাই, টাকাটা উঠানো হয় নাই, সেহেতু পাস বইয়ের মধ্যে টাকাটার পরিমাণ বেশি থাকবে। তো নিঃসন্দেহে ওই ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই আর পাস বইয়ের ব্যালেন্স মিলবে না। কারণ নগদান বইয়ের মধ্যে ব্যালেন্স কমায় রাখা হয়েছে, পাস বই থেকে টাকা না উঠানোর কারণে এখনো টাকা কমানো হয় নাই, সেই কারণে পাস বইয়ের মধ্যে টাকাটা কি থাকবে, বেশি থাকবে। তো যেহেতু আমরা অঙ্কটা শুরু করেছি নগদান বই দিয়ে, আর নগদান বইয়ের মধ্যে উদ্বৃত্তর পরিমাণ কম রয়েছে, পাস বইয়ের মধ্যে বেশি থাকবে, সুতরাং এই লেনদেন দ্বারা, এই গরমিল দ্বারা এখন নগদান বইকে পাস বইয়ের সাথে যদি আমরা মিলাইতে চাই, তাহলে নগদান বইকে এখন আবার আমাদের বাড়িয়ে দিতে হবে, মানে যোগ করতে হবে। তো দেখতে হবে টাকাটা কত টাকা উঠাইছে বা উঠায় নাই। যেমন এখানে বলা হয়েছে যে ১৫,০০০ টাকার দুটি চেক, মানে দুইটি চেকে ১৫,০০০ টাকা দেওয়া হয়েছে পদেয় হিসাবকে, যার মধ্যে ৮,০০০ টাকার একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ উপস্থাপিত হয়নি কথার অর্থ হচ্ছে এই চেকটা নিয়ে পাওনাদার এখনো ব্যাংকে যায় নাই, ব্যাংকে সে উপস্থিত হয় নাই, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা উঠায় নাই। ব্যাংক থেকে উঠানো হইলে বলা হয় উপস্থাপিত হয়েছে, আর উপস্থাপিত হয়নি কথা দ্বারা বোঝানো হয় যে সে এখনো ব্যাংক থেকে টাকাটা উঠায়নি, ব্যাংক থেকে নিয়ে যায়নি। আমরা টাকা দিয়েছি ১৫,০০০, সে ব্যাংক থেকে উঠায়নি ৭,০০০, কথার অর্থ হচ্ছে ৮,০০০, তার মানে ৭,০০০ টাকা সে ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে গেছে। যেহেতু ৭,০০০ টাকার চেক ব্যাংক থেকে উঠিয়েছে, সুতরাং ওই ৭,০০০ টাকা পাস বইয়ে ডেবিট হয়েছে, মানে পাস বইয়ে কমিয়েছে। তাহলে এটা নগদান বইও কমানো হয়েছে, পাস বইও কমানো হয়েছে। সুতরাং এই ৭,০০০ টাকার কারণে নগদান বই আর পাস বইয়ের মধ্যে কোনো গরমিল হয়নি। কথাটা আমি আবার বলছি, খেয়াল করে দেখো। আমরা প্রদ হিসাবকে ইস্যু করেছি ১৫,০০০ টাকা। তাহলে প্রদ হিসাব ইস্যু করার কারণে নগদান বই থেকে ব্যাংকের কলামে ১৫,০০০ টাকা কমানো হয়েছে। আর পাওনাদার ব্যাংক থেকে টাকা উঠাইছে ৭,০০০ টাকা, বাকি ৮,০০০ টাকার চেক এখনো উঠায় নেই। তো না উঠানোর কারণে যে ৭,০০০ টাকা উঠিয়েছে, ওই ৭,০০০ টাকা আমানতকারী হিসাবে কমিয়েছে। তাহলে নগদান বইও কমানো হয়েছে, পাস বইও কমানো হয়েছে। কত টাকা? ৭,০০০ টাকা। এই ৭,০০০ এর কারণে দুই বইয়ের মধ্যে কোনো গরমিল হয় নাই। গরমিলটা হলো কোনটার কারণে? যে ৮,০০০ টাকা এখনো ব্যাংক থেকে উঠানো হয় নাই। সেই ৮,০০০ টাকার কারণে দুই বইয়ের মধ্যে গরমিল হয়েছে। অর্থাৎ নগদান বই কমানো আছে, পাস বই এখনো কমানো হয় নাই। সুতরাং পাস বইয়ের টাকা কি আছে? বেশি আছে। যেহেতু পাস বই বেশি আছে আর নগদান বই কম আছে, আর শুরু করেছি অঙ্কটা আমরা নগদান বই দিয়ে, অতএব পাস বইয়ের সাথে নগদান বইকে মিলাইতে হলে
এখন আমরা নগদান বইয়ের সাথে যোগ করে দেব, নগদান বইকে বাড়িয়ে দেব। আশা করি তোমরা লেনদেনের বা গড়মিলটা মিলকরণের বিষয় তোমরা বুঝতে পেরেছো। আমি সামনের লেনদেনে যাচ্ছি। দেখো আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক, আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হলেও এখনো তা আদায় হয়নি। অর্থাৎ চেক আমরা সাধারণত পেয়ে থাকি প্রাপ্য হিসাব থেকে, দেনাদারের কাছ থেকে চেক পেয়ে থাকি। তো চেক পেয়ে আমরা চেক দিলে যেমন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা প্রদেয় হিসাব উঠিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি প্রাপ্য হিসাবের কাছ থেকে যখন আমরা চেক পেয়ে থাকি তখন আমরাও আমাদের ব্যাংকের মাধ্যমে, আমাদের ব্যাংকের সহযোগিতায় প্রাপ্য হিসাবের অ্যাকাউন্ট থেকে তার ব্যাংক থেকে টাকাটা সংগ্রহ করে আমাদের অ্যাকাউন্টে জমা করা হয়। তো কারবার সাধারণত চেক যখন পেয়ে থাকে প্রাপ্য হিসাব থেকে, তো এই চেকটা নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিব। কেন জমা করে দিব? যে আমাদের অ্যাকাউন্ট মানে আমার ব্যাংক, মানে নওরিনের ব্যাংক, নওরিন যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক ওই চেকটা প্রাপ্য হিসাবের অ্যাকাউন্ট থেকে, তোমরা ম্যানেজমেন্টে পড়েছো যে বাংলাদেশ ব্যাংকের যে নিকাশ ঘর রয়েছে যার মাধ্যমে চেক ক্লিয়ারিং করা হয়, চেকের লেনদেন নিষ্পত্তি করা হয়। তো আমাদের ব্যাংক অর্থাৎ নওরিন ট্রেডার্সের ব্যাংক ওই ৫,০০০ টাকার চেক প্রাপ্য হিসাবের অ্যাকাউন্ট থেকে টাকাটা সংগ্রহ করে এনে নওরিন ট্রেডার্সের অ্যাকাউন্টকে ক্রেডিট করে দেবে, অর্থাৎ জমা করে দেবে। কিন্তু নওরিন ট্রেডার্স যখন চেকটা ব্যাংকে জমা দিয়েছে আদায় করার জন্য, তখনই কিন্তু নগদান বইয়ের ডেবিট দিকে সে লিখে রেখেছে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংকের কলামকে সে বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এখানে বেড়ে গেছে। পাস বইয়ে ততক্ষণ পর্যন্ত বাড়বে না যতক্ষণ না পর্যন্ত ওই চেকের টাকাটা প্রাপ্য হিসাবের অ্যাকাউন্ট থেকে আদায় হয়ে নওরিন ট্রেডার্সের অ্যাকাউন্টে জমা হবে, ততক্ষণ পর্যন্ত পাস বই কিন্তু টাকাটা জমা হবে না, অর্থাৎ পাস বই টাকাটা কিন্তু বাড়বে না। তো একটা চেক ব্যাংকে জমা দিলে পরে কিন্তু একটা মিনিমাম সময় লাগে, যে সময়ের মাধ্যমে, যেটা আগে অনেক সময় লাগতো, এখন অনলাইন ভিত্তিক হওয়ার কারণে হয়তো ২৪ ঘন্টার মধ্যে অনেক সময় আদায় হয়ে যায় যদি ওপেনিং ডে থাকে। হ্যাঁ, বাট এই সময়ের মধ্যে যদি তারপরে যদি কোনো সমস্যা থাকে, লেনদেনের কোনো জটিলতা থাকে, সেখান থেকে সময় আরও বেশি লাগতে পারে। আবার যদি মাঝখানে যদি সময় পড়ে যায়, হ্যাঁ, মাঝখানে যদি সময় পড়ে যায় যে ছুটির দিন পড়ে যায়, তাহলে সে সময় লেগে যেতে পারে। কিন্তু আমাদের ৩১ ডিসেম্বর আগে যদি ওই চেকটা প্রাপ্য হিসাব থেকে আদায় করতে না পারে আমাদের ব্যাংক, তাহলে আমাদের পাস বই টাকাটা ক্রেডিট হবে না, জমা হবে না। তো জমা না হলে পরে পাস বইয়ের যে ব্যালেন্স আর নগদান বইয়ের যে ব্যালেন্স দুটা মিলবে না, দুইটার মধ্যে গড়মিল দেখা দেবে। কি গড়মিল দেখা দিবে? যেহেতু নগদান বইয়ের ডেবিট দিকে এটা লেখা হয়েছে, অর্থাৎ নগদান বইয়ের ব্যাংকের কলামে ডেবিট দিকে লেখার কারণে ব্যাংক জমার উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে। পাস বইয়ে যেহেতু এই নির্দিষ্ট সময়ের মধ্যে চেকটা আদায় করতে পারেনি, প্রাপ্য হিসেব থেকে আদায় করে এখনো আমাদের অ্যাকাউন্টে জমা করেনি, সুতরাং ব্যাংকের পাসবইয়ে টাকা জমা হয়নি। জমা না হওয়ার কারণে পাসবইয়ের মধ্যে টাকাটা কম থাকবে, মানে ব্যাংক উদ্বৃত্ত কম দেখাবে, তুলনামূলকভাবে নগদান বই বেশি দেখানো হবে। যেহেতু নগদান বইয়ের উদ্বৃত্ত বেশি দেখানো হচ্ছে, বেশি প্রকাশ পাচ্ছে, আর আমরা অঙ্কটা শুরু করেছি নগদান বই দিয়ে, সুতরাং তোমরা আমাকে বলো যে এখানে নগদান বইয়ের উদ্বৃত্ত নিশ্চয়ই কি আছে? বেশি আছে। তো তোমরা এখনো যেহেতু কেউ ক্লাসে জয়েন করোনি, সুতরাং আমার রেকর্ড করা ক্লাসটি তোমরা দেখে নেবে, দেখে অঙ্কটা করার চেষ্টা করবে। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, না পারো, না বুঝো, তাহলে আমাকে প্রশ্ন করবে, ফোনে আমার সাথে কথা বলে সেই প্রবলেম সমাধান করে নেবে, অর্থাৎ আমার সহযোগিতা নেবে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। তো দেখো, আমি আবারও বলছি, যেহেতু এই লেনদেনের কারণে
নগদায়ন বইয়ের মধ্যে ব্যাংক উদ্ধৃত বেশি দেখানো আছে, যেটা তুলনামূলকভাবে পাস বইয়ে কম দেখানো আছে, কারণ পাস বই টাকাটা এখনো আদায় হয়নি, আর আদায় হয়নি বিধায় এখনো নরিন ট্রেডার্সের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়নি। সে কারণে নরিন ট্রেডার্সের পাস বইয়ের উদ্ধৃত কম, নগদায়ন বইয়ের উদ্ধৃত বেশি। তো যেহেতু আমরা নগদায়ন বই দিয়ে অঙ্কটা শুরু করেছি, মিলাবো পাস বইয়ের সাথে, সেহেতু আমরা এখন নগদায়ন বই থেকে টাকাটাকে মাইনাস করে দেবো, অর্থাৎ বিয়োগ করে দেবো। তো তোমাদেরকে যোগ আর বিয়োগের কাজটা আমি আগেই দেখিয়েছি, যে প্রথমে আমরা যোগের লেনদেনগুলো লিখবো, পরে আমরা নিচে বিয়োগের লেনদেনগুলো লিখবো, লিখে এটা যোগ বিয়োগ করে আমরা পাস বইয়ের ব্যালেন্সটা বের করব। আশা করি তোমরা 2 নম্বর লেনদেনটা বুঝতে পেরেছো। এবার দেখো 3 তারিখের বা 3 নম্বর ক্রমিকের যে লেনদেনটা রয়েছে, প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি 7,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলেও তার নগদান বইতে এখনো লেখা হয়নি। অর্থাৎ প্রাপ্য হিসাব যারা রয়েছে, অনেক সময় এরকম হয় যে ব্যবসার প্রয়োজনে দূর দূরান্তের কাস্টমারদের সাথে লেনদেন করা লাগে, ব্যবসা করা লাগে। তো যেহেতু এখন ডিজিটালাইজড সবকিছু, অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাজই এখন ডিজিটালাইজ হয়েছে, আমরা ডিজিটাল বাংলাদেশ এখন। তো সেই হিসাবে মানুষ এখন আর টাকা পয়সার লেনদেন ঝুঁকি নিয়ে নগদ টাকার লেনদেন করে না, পকেটে টাকা নিয়ে ঘুরে না। হ্যাঁ, মানুষ এখন ইলেকট্রিক্যাল মানি, যেটাকে বলা হয় ডিজিটালাইজড মানি, মোবাইল ব্যাংকের মাধ্যমে ব্যাংকে রেখে থাকে, বিকাশ, রকেট, ইউকেশ, তোমরা জানো বিভিন্ন এখন মোবাইল ব্যাংকিং রয়েছে, তারপর অনলাইন ব্যাংকিং রয়েছে। তো এইসব কারণে মানুষ এখন আর্থিক নগদ টাকা বহন করার যে ঝুঁকি, সেটা অনেকটা মানুষের জন্য সহজ হয়েছে, লাঘব হয়েছে। আর তাই যাদের কাছ থেকে আমরা বাকিতে মাল বিক্রি করে থাকি, তারা এখন আর টাকা কখনো এসে কারবারে এসে নগদে দিয়ে যায় না, অথবা কারবার তার বাসায় গিয়ে, তার বাড়িতে গিয়ে, তার দোকানে গিয়ে সেখান থেকে টাকা আর সংগ্রহ করে না। কি করে? প্রত্যেকে এখন অনলাইন ভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে দেয়। ঠিক তেমনি আমাদের যারা প্রাপ্য হিসাব, অর্থাৎ নরিন ট্রেডার্সের যারা প্রাপ্য হিসাব, তাদের কাছে টাকা পাবে, তারা নরিন ট্রেডার্সের কাছে না এসে তাদের যে দেনার টাকা, অর্থাৎ আমাদের যে পাওনা টাকা রয়েছে, সেটা আমাদের ব্যাংকিং এর যে অ্যাকাউন্ট রয়েছে, আমাদের অর্থাৎ নরিন ট্রেডার্সের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সে ধরো এমন হতে পারে নরিন ট্রেডার্স ব্যবসা হচ্ছে ঢাকায়, আর আমাদের নরিন ট্রেডার্সের যে দেনাদার, যে প্রাপ্য হিসাব, সে চিটাগাংয়ে রয়েছে। সুতরাং চিটাগাং থেকে এখন আর ঢাকায় এসে টাকা পরিশোধ করার কোনো প্রয়োজন নেই, অথবা ঢাকা থেকে চিটাগাং গিয়েও টাকা আনার কোনো প্রয়োজন নেই। চিটাগাংয়ে বসেই নরিন ট্রেডার্সের ব্যাংকের মধ্যে, যে ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকে গিয়ে, চিটাগাংয়ের ওই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে নরিন ট্রেডার্সের অ্যাকাউন্টে টাকা জমা দিলেই টাকাটা নরিন ট্রেডার্সের অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা জমা হয়ে যাবে। এই হচ্ছে অনলাইন ব্যাংকিং এর সুবিধা। তো এখন এমন একজন প্রাপ্য হিসাব সরাসরি সে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে দিয়েছে। তো টাকাটা জমা দেওয়ার পরে নরিন ট্রেডার্স যখন নিউজটা পাবে, যদিও এখন মেসেজ আমরা আরো ইজি হয়ে যাচ্ছে, যে মোবাইলের মাধ্যমে মেসেজ চলে আসে টাকা জমা হয়েছে। হতে পারে যে মেসেজও চলে আসছে, টাকাও জমা হয়েছে, বাট নরিন ট্রেডার্সের যারা হিসাব রক্ষক রয়েছেন, তারা লেনদেনটা লিপিবদ্ধ করে রাখেন, তাদের ব্যস্ততার কারণে অথবা সে মোবাইলে মেসেজটা না দেখার কারণে সে এখনো এই লেনদেনটা নগদান বই লিপিবদ্ধ করে নাই। টাকা কিন্তু অলরেডি পাস বই কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। প্রাপ্য হিসেবে টাকাটা জমা দিয়ে দিয়েছে ব্যাংকের মধ্যে, কিন্তু মেসেজটা না দেখার কারণে অথবা দেখার পরেও নানা ব্যস্ততার কারণে সে এখনো নগদান বইয়ে টাকাটা লিপিবদ্ধ করেনি। তো যেহেতু নগদান বইয়ে এখনো লিপিবদ্ধ করেনি, কিন্তু পাস বই টাকাটা জমা হয়ে গেছে, সুতরাং পাস বইয়ের মধ্যে টাকা বেশি রয়েছে, উদ্বৃত্তরা বেশি দেখাবে নিশ্চয়ই। যেহেতু নগদান বইয়ে এখনো এটা লিপিবদ্ধ করা হয়নি, সুতরাং নগদান বইয়ে এর উদ্বৃত্তের পরিমাণ কি থাকবে, কম থাকবে। তো যেহেতু তাহলে এটার কারণে কারবার দুই বইয়ের মধ্যে কি হবে, গরমিল হবে। তো এই গরমিলটা মিল করানোর জন্য, যেহেতু নগদান বইয়ে এখানে টাকা কম দেখানো হয়েছে বা কম রয়েছে, পাস বইয়ের সাথে মিলাইতে গেলে এই লেনদেন দ্বারা নগদান বইয়ের সাথে টাকাটা কি করতে হবে, যোগ করতে হবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। ব্যাংক ব্যবসায় ঋণের কিস্তি 6,000 টাকা পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। এটা তোমরা হয়তো সহজে বুঝবা। এখন সাধারণত যদি কারো কাছ থেকে ঋণ নেওয়া হয়, কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়, অনেক সময় এরকম হয়ে থাকে যে ব্যাংকের ঋণের কিস্তি মাসে মাসে গিয়ে জমা না দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করে দেওয়া হয়, এটাকে লিঙ্ক অ্যাকাউন্ট বলা হয়।
আমি যদি কারো কাছ থেকে মানে নো ইন্টারেস্ট এমন হতে পারে কারো কাছ থেকে বা ওই ব্যাংক থেকে লোন নিয়েছে, তো লোন নেওয়ার কারণে ওই মাসে মাসে গিয়ে সেই লোনের টাকা ব্যাংকে জমা দেবে, জমা না দিয়ে কারবারের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে লোনের অ্যাকাউন্টের একটা লিঙ্ক করে দিলে পরে কি হয়, লোনের যে কিস্তিটা এটা অটোমেটিকলি প্রতি মাসে ব্যাংক থেকে টাকাটা পরিশোধ হয়ে যায়। ব্যাংকে টাকা জমা থাকার সাপেক্ষে ব্যাংকের অ্যাকাউন্ট টাকা যদি জমা থাকে তাহলে সেই জমা টাকা থেকে প্রতি মাসে ঋণের কিস্তিটা অটোমেটিকলি কি হয়ে যায়, পরিশোধ হয়ে যায়। তো এরকম একটা ঋণের কিস্তি ব্যাংক থেকে পরিশোধ হয়েছে অ্যাকাউন্ট থেকে, যেটা নগদান বই এখনো লেখা হয়নি। তো যেহেতু ব্যাংক থেকে নরিন ট্রেডার্সের ঋণের কিস্তি পরিশোধ হয়েছে, সুতরাং নরিন ট্রেডার্সের পাস বইয়ে থেকে ব্যাংক জমার পরিমাণ হ্রাস পেয়েছে। আর এটা যেহেতু এখনো নরিন ট্রেডার্স নগদান বইতে লিপিবদ্ধ করেনি, সুতরাং নরিন ট্রেডার্সের নগদান বইতে এখনো টাকাটা হ্রাস করা হয়নি, কমানো হয়নি। অর্থাৎ নগদান বইয়ের ব্যাংকের জমার পরিমাণ এখনো বেশি দেখানো হচ্ছে, যেহেতু এটা এখনো কমানো হয়নি, বাদ দেওয়া হয়নি, লেখা হয়নি। তো এখন যেহেতু নগদান বইয়ের ব্যালেন্স বেশি দেখানো আছে, বেশি দেখানো হচ্ছে, সে কারণে পাস বইয়ের সাথে নগদান বইয়ের উদ্বৃত্তকে মিলাইতে হলে, গড়মিলকে মিল করতে হলে নগদান বইয়ের উদ্বৃত্ত এখন কমাই দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই লেনদেনটা বিয়োগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। যদি এটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে তোমরা আমার শরণাপন্ন হবে। লাস্ট লেনদেন যেটা ছিল, ব্যাংক জমার সুদ মঞ্জুর 2000 টাকা। ব্যাংক জমার সুদ মঞ্জুর 2000 টাকা, অর্থাৎ ব্যাংকে যখন কারবারের অনেক টাকা জমা থাকবে, জমা পড়ে থাকবে, তো সেই টাকা ব্যাংকে জমা থাকলে পরে সেই জমা টাকার উপরে ব্যাংক কি করে, সুদ দিয়ে থাকে কারবারকে। কারবারকে যখন ব্যাংক সুদ দিবে সেটা সুদ মঞ্জুর করা। যখনই দেখবে বলা সুদ মঞ্জুর করেছে, কে মঞ্জুর করেছে, ব্যাংক। কাকে, কারবারকে। তো কারবারকে যদি জমা টাকার উপর সুদ মঞ্জুর করে, এটা কারবারের জন্য হচ্ছে আয়, নরিন ট্রেডার্সের জন্য এটা হচ্ছে আয়। তো এই আয়ের টাকা ব্যাংক কখনোই কারবারকে, নরিন ট্রেডার্সকে কারবারে এসে দিয়ে যাবে না। তাহলে কি করবে, যেটা করবে সেটা হচ্ছে ব্যাংক ওই জমা টাকার উপর যে সুদরা নরিন ট্রেডার্স পাবে সেটা নরিন ট্রেডার্সের অ্যাকাউন্টে জমা করে দেবে। নরিন ট্রেডার্সের অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিকলি কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। যে তার টাকা জমা 1 লাখ টাকা জমা ছিল, সে এর মধ্যে 1000 টাকা সুদ পেয়েছে, সে 1000 টাকা জমা হয়ে এখন নরিন ট্রেডার্সের অ্যাকাউন্টে জমা হবে 1,01,000 টাকা। অর্থাৎ নরিন ট্রেডার্সের পাস বইয়ে ব্যাংক জমার পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো ব্যাংকে টাকা যদি জমা থাকে তাহলে ব্যাংক সেই জমা টাকার উপর কি দিয়ে থাকে, সুদ দিয়ে থাকে, যেটাকে বলা সুদ মঞ্জুর করা। তো এই সুদ মঞ্জুর করা, সুদ মঞ্জুর শব্দ শুনলে তুমি বুঝতে হবে যে ব্যাংক কারবারকে এটা সুদটা দিয়েছে, সুদটা মঞ্জুর করেছে, এতে কারবারের আয় হয়েছে। তো এই লেনদেনটা জাবেদা হবে যে ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে ব্যাংক জমা কারবারের সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তোমরা জানো সবাই। তো সুতরাং এখানে হবে ব্যাংক জমা যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই লিখবো ব্যাংক হিসাব ডেবিট। আর কেন বৃদ্ধি পেয়েছে, কারণ একটা আয় হয়েছে, আর আয় হলে সেটা আয় হয় ক্রেডিট। এখানে আয়ের নাম হচ্ছে ব্যাংক সুদ। তো এখানে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তো যেহেতু এতে পাস বইয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর এই লেনদেনটা এখনো নগদান বই লিপিবদ্ধ করা হয়নি, সুতরাং নগদান বই টাকার পরিমাণ কম আছে আর পাস বই কি আছে, বেশি আছে। অতএব আমরা এখন নগদান বইকে এটা বাড়িয়ে দিতে হবে, যোগ করতে হবে। ঠিক তার বিপরীত কথা হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে। ব্যাংক যদি চার্জ ধার্য কেন করে ব্যাংক, আমরা যে কারবারে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছি কারবারের জন্য, তো এই অ্যাকাউন্ট করার ফলে আমরা যে ব্যাংকের সাথে লেনদেন করছি, টাকা জমা দিচ্ছি, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছি, হ্যাঁ, প্রদেয় হিসাবকে টাকা দিচ্ছি, যে ঋণের কিস্তি ব্যাংক দ্বারা পরিশোধ করছি, এত সব কাজ আমরা ব্যাংকের মাধ্যমে করছি। ব্যাংক তো এটা এমনি এমনি আমাদের করে দিবে না। এই যে আমাদের এত সহযোগিতা করছে ব্যাংক, আমাদের লেনদেনের জন্য সহযোগিতা করছে, তো এই কাজটা তো ব্যাংক এমনি এমনি করে দিবে না। নিশ্চয়ই ব্যাংকের একটা বেনিফিট থাকবে, একটা সুবিধা থাকতে হবে। আর সেই সুবিধাটা হচ্ছে আমাদের এই কাজগুলো করার জন্য ব্যাংক প্রতি বছর আমার এই অ্যাকাউন্টের বিপরীতে একটা চার্জ নেবে। সেই চার্জটাও ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে, কারবারের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে। এটাকে বলা হয় চার্জ ধার্য করা। চার্জ ধার্য করা যদি বলা হয়, তোমাকে বুঝতে হবে যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে গেছে ব্যাংক। তো যদি নরিন ট্রেডার্সের অ্যাকাউন্ট থেকে টাকাটা ব্যাংক কেটে নিয়ে যায়,
যদি নওরিন ট্রেডার্সের অ্যাকাউন্ট থেকে টাকাটা ব্যাংক কেটে নিয়ে যায়, এতে নওরিন ট্রেডার্সের ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ, টাকার পরিমাণ কমে যাবে, অর্থাৎ পাসবই হ্রাস পাবে। পাসবই কি হবে? হ্রাস আসসালামু পাবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি না ঘুম ভাঙলো? স্যার কেউ ডাক দেয় নাই, আমার কি দোষ? এখন তো ক্লাস শেষ হয়ে যাবে, আমি তো একা একাই ক্লাস করতেছি। হ্যাঁ, হায় হায়। এখন তো এখন তো ক্লাস শেষই হয়ে যাবে। 40 মিনিটের ক্লাস 35 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আজকে তুমি নাই, তাহমিনাও নাই, তারপরে রামিসা নাই। হ্যাঁ, কেমন হয়? আপনি এতক্ষণ একা একাই ছিলেন। একা একাই ক্লাস করতেছি আমি। একা একা আমি 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 এত স্টুডেন্ট, আমি স্যার। হ্যাঁ, জি স্যার। মজার ঘটনা, ঐতিহাসিক ঘটনা, বুঝছো? তো দেখো, জি আমি স্যার। ক্লাসটা আমি অলরেডি রেকর্ড করা শেষ পর্যায়ে, এটা রেকর্ড করে তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো আর কি। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেবো, তোমাদের আচ্ছা গ্রুপে দেবো, সেখানে দেখতে পারবা। তা যেহেতু আসছো তুমিও শোনো। শেষ লেনদেন নিয়ে জি কথা স্যার। বলতে এখন, যে তো আজকে ক্লাসে আসলো না কেন কেউ? কারণ ওরা কি মনে করেছে লকডাউনে? স্যার আমার মনে হয় কেউ, না স্যার ওরকম না, কেউ উঠে নাই আমার মতো। উঠলে তো ও সবাই জয়েন করবে। সেটাই তো। ব্যবসা মানে বিবরণ, এটা ভালো অঙ্ক, এটা তো শিখা সবার জানা তো উচিত। জি স্যার। দেখো এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। দেখো সর্বশেষ যে লেনদেনটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, ব্যাংক জমার সুদ মঞ্জুর, এটা বলেছি। ব্যাংক চার্জ ধার্য করেছে 1500 টাকা। চার্জ মানে আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট করি কারবারের জন্য, সেই জি অ্যাকাউন্টে যে স্যার। টাকা আমরা জমা দিই, ব্যাংক থেকে টাকা উঠাই, আমরা চেকের যে আদান প্রদান করি, এই কাজটা ব্যাংক আমাদেরকে যে এমনি এমনি করে দিবে না। ব্যাংক এই কাজটা করে দেওয়ার জন্য প্রতি বছর একটা চার্জ দেয় কারবার থেকে। যেহেতু ব্যাংক চার্জ নেই, এটাকে বলা হয় চার্জ ধার্য করা। এই চার্জটা ব্যাংক কিভাবে নেয়? আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে, মানে কারবারের যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা অটোমেটিকলি কেটে নিয়ে যায়। তো যেহেতু টাকাটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায়, তখন পাসবইয়ের টাকাটা কি হবে বলো দেখি, কমবে না বাড়বে? তুমি যদি হঠাৎ করে এসছো, মাঝখান থেকে বুঝতে কষ্ট হবে। তবে এটা জেনে রাখো যে যদি অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যায় ব্যাংক জি আমাদের স্যার। অ্যাকাউন্ট থেকে, তো সুতরাং আমাদের অ্যাকাউন্টে টাকা কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে মানে পাসবই কম হয়ে যাবে। তোমার এখানে বাইরে বাইরে শব্দ দেখা যায়, তাহলে তুমি মিউট করে নাও, আমার কথা শোনো তুমি। আচ্ছা স্যার, আপনি কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো যেহেতু টাকাটা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে, সেহেতু আমাদের পাসবইয়ের ব্যাংকের জমার পরিমাণ কমে যাবে। আর এটা লেখা হয়েছে নগদান বইতে, লেখা হয়নি। নগদান বইতে যেহেতু লেখা হয়নি, তার মানে নগদান বইতে এখনো টাকাটা কমানো হয় নাই। আবার বলছি, ব্যাংক চার্জ ধার্য করার ফলে, ব্যাংক চার্জ ধার্য করার ফলে আমাদের পাসবইয়ের টাকাটা হ্রাস পেয়েছে, অর্থাৎ পাসবইয়ের ব্যাংকের জমা কমে গেছে। যেহেতু নগদান বইয়ে এই লেনদেনটা এখনো লিপিবদ্ধ করা হয়নি, সেহেতু নগদান বইয়ের টাকাটা এখনো কমানো হয়নি। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই লেনদেনটার কারণে নগদান বইয়ের ব্যাংকের জমার পরিমাণ কম আছে না বেশি আছে? স্যার আমার কম কম লাগতেছে। কম কম লাগতেছে। আচ্ছা, তুমি আবার হইতে পারে তোমারটা রাইট, বুঝে দেখো, আমি আবার বলছি যে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিয়ে গেছে। আমাদের হুম। অ্যাকাউন্ট বলতে পাসবই থেকে চার্জ কেটে নিয়ে গেছে। এতে জি পাসবই টাকা স্যার। কমেছে না বেড়েছে? কমেছে। কমেছে। কিন্তু এই লেনদেনটা নগদান বইতে এখনো লেখা লেখা হয় নাই। অর্থাৎ লেখা হয় নাই মানে কি, নগদান বইতে এখনো কমানো হয় নাই। তাহলে নগদান বই জি কম না স্যার। বেশি? উম, নগদান বই বেশি আছে, ওটা একটু বেশি আছে। কমাতে হবে। হ্যাঁ, নগদান বই বেশি আছে, ভেরি গুড। নগদান বই বেশি আছে। পাস বইয়ে কম আছে, নগদান বইয়ে বেশি আছে। যেহেতু নগদান বইয়ে বেশি আছে, সুতরাং নগদান বইকে এখন কমাইতে হবে, বিয়োগ করতে হবে। তো এই অঙ্কটা এটা এখানে হ্যাঁ, এটা মাইনাস করতে হবে। জি স্যার। এটাকে মাইনাস করতে, বিয়োগ করতে হবে। জি স্যার, এটাই তো বললাম। হ্যাঁ, ধন্যবাদ। দেখো এখানে 3টা প্রশ্ন করেছে, তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের আলোকে। ব্যাংকে উপস্থাপিত চেকের পরিমাণ নির্ণয় করো।
উপস্থাপিত কথার অর্থ হচ্ছে ব্যাংক থেকে কয় টাকা উঠানো হয়েছে তা নির্ণয় করতে বলা হয়েছে, যে ব্যাংক থেকে জি কত স্যার। টাকা উঠানো হয়েছে। দেখো এখানে একটা লেনদেন তোমাকে আমি দেখি, 1 নম্বর লেনদেনটা দেখো, 15,000 টাকার দুটি চেক, একটা জি স্যার। 15,000 টাকা করে না, দুইটা চেকে মিললে 15,000 টাকা। দুইটা চেক কি 15,000? ও আচ্ছা। 15,000 টাকার দুটি চেক প্রদেশ হিসাব ইস্যু করা হয়েছে, যার মধ্যে 8,000 টাকার একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত টাকা উপস্থাপিত হয়নি? 8,000 টা। তার মানে উপস্থাপিত হয়েছে কয় টাকা? 7,000 টাকা। হ্যাঁ, উপস্থাপিত হয়েছে মানে ব্যাংক থেকে উঠাইছে, আর জি হয়নি স্যার। মানে এটা এখনো উঠানো হয়নি। হয়নি মানে কি? হুম, উঠানো হয় নাই। আর প্রশ্ন করেছে কত টাকা উপস্থাপিত হয়েছে, তাহলে উপস্থাপিত হয়েছে কত? আহ উপস্থাপিত হয়েছে আর 7,000 টাকা। হ্যাঁ, এবার দেখো বুঝছি স্যার। এটি উত্তর দিতে হবে। দেখো ইস্যুকৃত চেকের পরিমাণ 15,000 টাকা, বাদ উপস্থাপিত স্যার। অনুপস্থাপিত চেকের পরিমাণ 8,000 টাকা, যেটা উপস্থাপিত হয়নি, সুতরাং জি উপস্থাপিত হয়েছে 7,000 টাকা। বুঝতে পেরেছো? 7,000 টাকা। জি স্যার, বুঝছি এবার। এবার বলছে 2, 3, 4, 5 নং লেনদেনের জন্য আমানতকারীর বইয়ে জাবেদা দাও। তো যদি আমরা জাবেদা দেই তাহলে ঘটনা এরকম হবে, 2 তারিখ আদায়ের জন্য 5,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হলেও এখনো তা আদায় হয়নি। তো চেক যখন ব্যাংকে জমা দেওয়া হয় তখন আমানতকারী, আমরা হুম, সবসময় মনে রাখবো জাবেদা দিব কারবারের পক্ষে, কারবারের জন্য, ব্যাংকের জন্য নয়। তো কারবার জাবেদা কারবারের। দিবে, তো কারবার যখন টাকাটা ব্যাংকে জমা দিবে চেকটা, তখন জাবেদা লিখবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ চেকটা কার কাছ থেকে পাইছে? প্রাপ্য হিসাব থেকে। প্রাপ্য হিসাব থেকে। এই জন্য জাবেদা লিখলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক জি আছে? স্যার। পরে দেখো লেখা আছে, আহ, বলো। প্রাপ্য হিসাব। স্যার ওটা কত কত জানি ছিল? 2, 2, 3। 3, 4, 5 একটা বাদ দেন, জি এক স্যার। বাদে 2, 3, 4, 5 তাহলে প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি সরাসরি 7,000 7,000 টাকা টাকা ব্যাংকে ব্যাংকে জমা জমা দেওয়া হলেও তা নগদের মধ্যে লেখা। দিয়ে। এই জাবেদা বলতে পারবা? প্রাপ্য হিসাব কর্তৃক আহ, হ্যাঁ বলো দেখি। স্যার নগদান বইয়ে লেখা হয় না, এটাটা আমি বুঝতেছি না। নগদান বই আর লেখা হয়নি। ওইটা যদি হ্যাঁ, নগদান বই লেখা হয়নি, তুমি জাবেদা ওইটা লিখবে না, তুমি লিখবা আদায়ের জন্য চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এটা জাবেদা লিখবা তুমি। সরাসরি যে ব্যাংকে জমা দিয়েছে, তাইলে প্রাপ্য হিসাব কর্তৃক যে জি সরাসরি স্যার। ব্যাংকে জমা, তুমি এটা জাবেদা লিখবা। তাইলে হচ্ছে প্রাপ্য হিসাব আর ব্যাংক হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট, না স্যার, প্রাপ্য হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। তো ডেবিটটা আগে বলো। ও হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। হ্যাঁ, ভেরি গুড, এটাই। মানে ব্যাংকে যা যেহেতু জমা হয়েছে, সুতরাং ব্যাংক জমা বাড়বে, ব্যাংক ডেবিট হবে, তাই ব্যাংক হিসাব হবে ডেবিট, আর প্রাপ্য হিসাব হবে জি, ক্রেডিট। ক্রেডিট। হুম। ভেরি গুড। ব্যাংক ব্যাংক ব্যবসায়ের ব্যবসায়ীর ঋণের ঋণের 6,000 টাকা পরিশোধ করেছে। ব্যাংক যদি ঋণের কিস্তি পরিশোধ করে, এতে ব্যাংকের টাকা কমবে না বাড়বে? কমবে। তাহলে জাবেদারে কি হবে? কমবে না স্যার। হ্যাঁ, অবশ্যই কমবে। তাই জাবেদারে কি হবে? তাহলে ঋণের সুদ, ঋণের কিস্তি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঋণের কিস্তি না লিখে ঋণ হিসাব ডেবিট বলবা, ঋণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব আর হচ্ছে ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ভেরি জি গুড। স্যার, বুঝছি। ব্যাংক জমার সুদ মঞ্জুর, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ব্যাংক যদি জমা টাকার উপর সুদ মঞ্জুর করে, এতে তাহলে বাড়ে। ও ব্যাংকের না, কম। ব্যাংকে জমা বাড়বে। হ্যাঁ, প্রথমে তোমার রাইট ছিল, ও হ্যাঁ, জমা বাড়বে। বাড়বে। তো এটা জাবেদা হবে কি? আহ ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক বাড়লে তো না সরি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ওকে, ভেরি গুড। এখানে বলো ব্যাংক সুদরা কারবারের জন্য আয় হলো না ব্যয় হলো? আয় হয়েছে। আয় হয়েছে, যেহেতু আয় জন্য এটা ক্রেডিট, তাই জাবেদা ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ক্রেডিট। হুম। ওকে, ফাইন। দেখো এরপর ব্যাংক চার্জ ধার্য করেছে 1,500 টাকা, তো ব্যাংক চার্জ ধার্য করলে এটা কি জাবেদা হবে? তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক ওকে, চার্জ হ্যাঁ তো কেটে নিয়ে গেছে। কেটে নিয়ে গেছে। ওকে, হয়েছে ফাইন, স্যার। ভেরি গুড, হয়েছে তোমার জাবেদা। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট। জি স্যার। ভেরি গুড। দেখো এটি আমি তোমার এখানে জাবেদাগুলো দিয়েছি।
তোমরা এটা দেখলেও পারবে। প্রথমটা ছিল ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ যেহেতু আদায়ের জন্য চেকটা ব্যাংকে জমা দেওয়া হলো, আর জি যেহেতু স্যার। প্রাপ্য হিসাব সরাসরি টাকাটা ব্যাংকে জমা দিয়েছে, সেহেতু এখানে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ সরাসরি টাকাটা ব্যাংকে জমা দেওয়ার কারণে এখানেও ব্যাংক জমার পরিমাণ বেড়ে যাবে। আবার ঋণের কিস্তি পরিশোধ করার কারণে ঋণের পরিমাণ কমে যাবে। ঋণ হচ্ছে কারবারের জন্য দায়, আর দায় কমলে হয় ডেবিট, দায় বাড়লে হয় ডেবিট। জি ক্রেডিট, দায় কমলে হয় ডেবিট। এই জন্য হচ্ছে ঋণ হিসাব ডেবিট, ঋণ হিসাব ডেবিট, ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট। ঠিক পরে ছিল ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ মঞ্জুর। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে জমার পরিমাণ বাড়ে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আচ্ছা স্যার, লাইন তো একটার মধ্যে দুটো দেওয়া, তাহলে কি এটা যদি এটা কি একটা করা যাবে? না, একটা করা যাবে না, দুইটি করবে, এরকম আলাদা করে আরেকটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝছি স্যার। আলাদা আরেকটা করতে। তাহলে ক্রমিক নং 5ই থাকবে। ক্রমিক নং 5ই থাকবে। 5 দিয়ে এই দুইটা লিখবা আর কি, একটা ব্যাংক হিসাব আর ব্যাংক সুদ হিসাব, আরেকটা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব আর ব্যাংক হিসাব। এভাবে ব্যাংক। আলাদা করে লিখবা আর কি, কারণ দুইটা এবার বুঝছি একসাথে লেখা যাবে না। তো এই ছিল জি স্যার। জাবেদা। এরপর আমরা ব্যাংক সমনের বিবরণী করেছি। দেখো, ব্যাংক সমনের বিবরণী করার সময় খেয়াল রাখবা, প্রথমে উপরে প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখবা। যেমন একটা নাম ছিল নওরিন ট্রেডার্স। নওরিন ট্রেডার্স এর 2020 জি সালের স্যার। 31 ডিসেম্বর তারিখ, এরকম দেখিয়ে তখন তোমাকে এখানে এরকম নাম তারিখ লিখতে হবে। ব্যাংক সমনের বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য লিখে, এটা না লিখলে তোমাকে 1 নাম্বার কমিয়ে দিবে পরীক্ষায়। এই জন্য শিরোনামটা লিখবা এভাবে। এবার নগদান বই মোতাবেক ব্যাংক সমনের উদ্বৃত্ত, আমরা নগদান বইতে শুরু করেছি কাজ। যেহেতু নগদান বই দিয়ে কাজটা শুরু করেছি, তো এখন প্রথম থেকে দেখো, ওই যে চেক ইস্যু করা হয়েছিল, চেক ইস্যু করা হয়েছে, যা নগদান বইতে এর ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তো যেহেতু চেক ইস্যু করা হয়েছে, এখন উপস্থাপন করা হয়নি, সেহেতু এটা এখানে যোগ হবে। তো এরকম এই যোগ এবং বিয়োগের কথাগুলো, স্যার, এটা যোগ কেন হবে? যোগ কেন হবে এটা উত্তরটা হচ্ছে, আমি তোমাকে বলি। ও আচ্ছা, এখানে তো নেগেটিভ গুলা, এবার বুঝছি স্যার। সরি, ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা খেয়াল রাখবা, যেহেতু চেকটা দিয়েছিলাম কাকে, পাওনাদার কি, জি স্যার। পাওনাদার কি, সে যেহেতু টাকা এখনো ব্যাংক থেকে উঠায় নাই, যেহেতু ব্যাংক থেকে এখনো কি করে নাই, উঠায় নাই। না উঠানোর কারণে টাকাটা ব্যাংকে কি আছে, জমা আছে। জমা আছে, মানে পাস বই বেশি আছে, জি স্যার। আর নগদান বই কি আছে, কম আছে। তো যেহেতু নগদান বই কম আছে, তাই নগদান বই এখন কি করতে হবে, বাড়াইতে হবে, যোগ করতে হবে, এই জন্য যোগ করতে হবে। ঠিক আছে। জি স্যার। তো এইখানে এই যোগের বিষয়গুলো দেওয়া আছে, তারপরে বিয়োগের গুলা দেওয়া আছে। আগের যোগের গুলা যোগ করবা, এই যোগের আছে 3টা, 1 2 3। এই যোগের 3টা যোগ করে 8,000 আর 7,000, 15,000, 2,000, 17,000 যোগ করে যোগের অ্যামাউন্টটা লিখবা। আচ্ছা 60,000 আর 17,000 যোগ করে 77,000 টাকা হলো। আমার তো স্লাইড ছোট বিদায় আমি আলাদা করেছি, তোমরা একই ঘরে কিন্তু করবা তোমরা। আমি জানি আলাদা করার কারণ কি, 2টা স্লাইড বানিয়েছি বিদায়। তুমি কিন্তু একই পাতায়, একই পেজে, একই ঘরের ভিতরে কাজটা করবা। পরে বাদ লিখে আগে বিয়োগের গুলা লিখবা আলাদা করে। যেমন বিয়োগের ছিল 3টা, ঋণের কিস্তি, ব্যাংক চার্জ, যেটা আদায় হয়নি চেক। তো এই বিয়োগের গুলা লিখে বিয়োগের 3টা আবার যোগ করবা, 5 6 11,000 12,000, 5,000 আর 6,000 কত হলো, 11,000 না, আর 1,000, 12,500। এখানে যোগফলটা ঠিক করে দিচ্ছি আমি, তোমরা ঠিক করে লিখবা। এটা হবে 12,500। তাহলে এইটা হয়ে যাবে জি স্যার। 64,000 টাকা 500। হ্যাঁ, জি দেখো স্যার। আমরা শুরু করেছি কোন বই দিয়া, নগদান বই। নগদান বই। তাহলে সবার শেষ যেটা বের হবে তার নাম হবে পাস বই। পাস বই মোতাবেক পাস ব্যাংক বই। জমার উদ্বৃত্ত। এখানে যেহেতু আছে ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে এখানে যেটা জি বের হবে স্যার। এটা হবে ব্যাংক জমার উদ্বৃত্ত। যেহেতু ওইখানে ছিল নগদান বই, জি স্যার। আর এটা হবে পাস হুম। বই। এটা হবে কি বই, পাস বই। পাস বই। ঠিক আছে, পাস বই। জি স্যার। করতে পারবো না এভাবে।
তাহলে জি পুরা স্যার, পারবো। ক্লাসটাই এখানে আলোচনা করেছি, তোমরা দেখে নিও, দেখে ক্লাসটা করে নিও, কেমন? জি স্যার। তো ঠিক আছে, শেষ পর্যন্ত তুমি আসছো, তারপর তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে স্যার ঘুম ভাঙতে অনেক লেট হয়েছে। আজকে শেষ, তাহলে এখানে রেখে দিচ্ছি, কেমন? ভালো থেকো, আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।